Thank you, everyone. This is probably my 13th L1 class, and we have already covered the majormost part of the syllabus. Syllabus-এর একটা বড় অংশ আমরা শেষ করে ফেলেছি, প্রায় 70% উপরে আমরা সিলেবাস মোটামুটি শেষ করে ফেলেছি, এবং আজকেও আমরা অনেকটা শেষ করতে পারবো বলে আমাদের মনে হয়, আমাদের বিশ্বাস। তো যাই হোক, আমি মোটামুটি শুরু করছি আগের দিনে কি পড়িয়েছি এবং আগে কি পড়িয়েছি সেগুলো রিমাইন্ড করে। আচ্ছা, প্রথমত বলে রাখি, এই যে তোমাদের L1 এর সিলেবাস, তোমাদের L1 এর টপিকের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স। এই পার্টিকুলার কোর্সে সেকশন 5খানা সেকশনে বিভক্ত রয়েছে কোর্স। অলরেডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমরা পড়ে ফেলেছি। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, কত ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, ফর্মাল, ইনফর্মাল, we have already completed. Difference between declarative and expressive forms of language, কত ধরনের সেন্টেন্স হয়, বেসিক্যালি 4 ধরনের: declarative, interrogative, imperative and exclamative. And what are the various types of expressive forms of language? তার মধ্যে idiom একটা ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, সেখানে কেমন করে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করা যায় আমরা শিখেছি। আমরা পড়ছিলাম 4 নম্বর সেকশন, রেজিস্টার, কলোকেশন এবং স্টাইল। রেজিস্টার অংশটি আমরা পড়ে ফেলেছি, কলোকেশন এবং স্টাইল আজকে খানিকটা পড়ব। এছাড়া আমাদের বাকি রয়েছে কেবলমাত্র লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এবং কম্পোজিশন, মানে একটা ছোট মতো কোনো টপিকের উপরে এসে লিখতে দিতে পারে, সেগুলো আমরা লিখবো, সেগুলো আমরা তোমাদের সঙ্গে আমরা সবাই প্র্যাকটিস করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা ছিলাম হচ্ছে 4 নম্বর সেকশনে, দ্যাট ইজ রেজিস্টার, কলোকেশন অ্যান্ড স্টাইল। তো সেই জায়গাতে আমরা চলে এসেছি, 4 নম্বর সেকশন আমাদের সিলেবাসের। এবার আমি তোমাদেরকে অলরেডি আগের দিনে রেজিস্টারের বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে রেজিস্টার কাকে বলে সেটা দেখাবার চেষ্টা করেছি। আজকে 4 ধরনের রেজিস্টার, কি ধরনের হয় সেগুলো বলেছি। আজকে সেটা অল্প করে বলে আবার শুরু করব। যাই হোক, রেজিস্টার কাকে বলে আমাকে একটু বলো কেউ কেউ, কারোর মনে আছে কিনা দেখি। হোয়াট ইজ রেজিস্টার? কারোর কি মনে আছে? আমি কিন্তু রেকর্ডটা দিয়েও দিয়েছিলাম অলরেডি ইউটিউবে L1 এর ক্লাসে। হোয়াট ইজ রেজিস্টার, এনিওয়ান? বেশ, আমি বুঝতেই পারছি তোমরা কি দারুণ পড়াশোনা করছো আর কি। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। In linguistics, a register is a variety of a language used for a particular purpose. একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়, একটা নির্দিষ্ট পেশায়, একটা নির্দিষ্ট কাজে যখন কোনো একটা বিশেষ ধরনের ভাষা বিশেষভাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় রেজিস্টার। It's a specific type of language, it's a specific variety of language used for a particular purpose or in a particular professional social setting, একটা বিশেষ পেশাদারী সামাজিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। In linguistics, one's register is a style or variety of language determined by such factors like social occasion, কোনো একটা সামাজিক কাজের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে রেজিস্টার। তাহলে যে বিয়ে হচ্ছে, বিয়ে, ম্যারেজ ইজ আ সোশ্যাল ইনস্টিটিউশন, সেখানে যে ধরনের ভালোবাসা, যে ধরনের ভাষা ব্যবহৃত হয়, তাহলে যে প্রজাপতে নমঃ, প্রজাপতি ঋষির যজ্ঞ বিয়েকে বলা হয়। এই যে প্রজাপতি ঋষির যজ্ঞ, এই কথাটা, এই ভাষাটা আমরা জেনারেলি বাংলা ভাষায় খুব একটা ব্যবহার করি না, বিয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তুমি যখন ডাক্তারের কাছে যাচ্ছ, ডাক্তার তোমাকে বলছে আই ক্যান ফিল an audible peristalsis inside his abdomen, অ্যাবডোমেনের থেকে, মানে পেটের মধ্যে থেকে আমি একটা গুড়গুড় গুড়গুড় ঢাক 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 শব্দ শুনতে পাচ্ছি। অডিবল পেরিস্টালসিস, পেরিস্টালসিস মানে স্টমাক রাম্বলিং, স্টমাকের মধ্যে থেকে যে শব্দ হয় তাকে বলা হয়। ডাক্তার এই শব্দটাকে ব্যবহার করলো, সেটা হচ্ছে রেজিস্টার। লয়ার বলল তোমাকে যদি একটা কেস করতে হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিপক্ষে, কেসটা করে তোমাকে কেসটা জিততে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিপক্ষে, যে তুমি বেশি নাম্বার পেয়েছো, কম নাম্বার পাওনি, তাহলে ইউ হ্যাভ টু লঞ্চ আ রিট পিটিশন, WRITPETITION। রিট পিটিশন এক ধরনের স্পেসিফিক ওয়ে অফ কোর্ট কেস,
যেখানে তুমি ইনফরমেশন চাইছো, ইউ আর ওয়ান্টিং জাস্টিস ফ্রম দ্য অনারেবল হাইকোর্ট। এটা একটা লয়ের ল্যাঙ্গুয়েজ, রিট পিটিশন। সেরকম ভাবে হাওড়া ব্রিজ ইজ আ ব্রিজ ক্রিয়েটেড ইন আ ক্যান্টিলিভার স্ট্রাকচারাল কনস্ট্রাকশন। হাওড়া ব্রিজকে ক্যান্টিলিভার ওয়েতে এই স্ট্রাকচারাল ফরমেশনে ক্রিয়েট করা হয়েছে। এবার এই যে হাওড়া ব্রিজেরকে ক্যান্টিলিভারে তৈরি করা হয়েছে, এটা একটা স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং টার্ম, বুঝতে পারছো? এই যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ল রিলেটেড, জুডিশিয়ারি রিলেটেড যে সমস্ত টেকনিক্যাল টার্মিনোলজি, এগুলো প্রত্যেকটাই রেজিস্টারের পার্ট। কারণ এগুলো কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট, ইকোনমিক কনটেক্সট, পারপাস এবং অডিয়েন্স অনুযায়ী কিন্তু এই ধরনের ভাষাকে যে ব্যবহার করা হয় বিশেষভাবে, তাকে রেজিস্টার বলা হয়। মাথায় রাখতে হবে, the term register was first used by the linguist Thomas Bartram Reed. Thomas Bartram Reed প্রথম এই রেজিস্টার শব্দটি ব্যবহার করে in the year 1956। আমি অনেকগুলো রেজিস্টারের এক্সাম্পল দিয়েছি, the king of the spades and queen of hearts। এই যে ইটালিক্সে দেয়া থাকবে king of spades and queen of hearts, এটা কি? এটা গেম অফ কার্ডস থেকে নেওয়া, গেম অফ কার্ড, রাইট। হেভি রেন ডিউ টু ডিপ ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন কি থেকে নেওয়া হয়েছে? মেটেরিওলজি। মেটেরিওলজি কি? এমইটি, মেডিকেল টার্মস। মানেটা কি? মেটেরিওলজি মানে কি কেউ জানো? জানতে হবে তো। মেটেরিওলজি মানে হচ্ছে আবহাওয়া বিজ্ঞান বা অ্যাটমসফিয়ার সায়েন্স। It is the study of the Earth's atmosphere and the variations in temperature and moisture patterns that produce different weather conditions। আমাদের যে আবহাওয়া কেমন করে পাল্টায়, যে ময়েশ্চার তৈরি হয়, কাশ্মীরে কেন কম ময়েশ্চার, বরফ কেন বেশি, আমাদের কলকাতাতে কেন গরম বেশি থাকে, এই যে বিজ্ঞান, তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয় বা মেটেরিওলজি বলা হয়। মেটেরিওলজি একটা ফিজিক্যাল জিওগ্রাফির একটা ডিসিপ্লিন, মানে ফিজিক্যাল ক্লাইমেটোলজি, মেটেরিওলজি এই ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট। তো এখানে ডিপ ডিপ্রেশন মানে প্রবল নিম্নচাপ, এটা মেটেরিওলজি থেকে নেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন পড়ে আমি আগের দিন দেখিয়েছি, দুভাবে পড়ে, আজকে আবার দেখাবো। যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে, কোন প্রফেশন থেকে, কোন ফিল্ড থেকে, হুইচ ইজ দ্য ফিল্ড অফ দ্য রেফারেন্স, সেটা খুঁজে বের করো। এখানে যেমন প্রশ্ন দিয়েছে, হি নোজ হাউ টু প্রেডিক্ট দ্য বিয়ার এন্ড দ্য বুল মার্কেট, জানে কেমন করে বিয়ার এবং বুল মার্কেটকে প্রেডিক্ট করতে হয়। বিয়ার এন্ড দ্য বুল মার্কেট মানে স্টক মার্কেট। সেই একই রকম ভাবে হিউজ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ফর মডার্নাইজিং দ্য প্ল্যান্ট। এক্ষেত্রে প্ল্যান্ট মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যদিও বিষয়টা কোনো অ্যানাউন্স হয়নি, তাও জানিয়ে রাখি। অ্যানাউন্স হয়নি মানে বর্ধমান বিশ্ববিদ্যালয় এখনো নির্দিষ্টভাবে অ্যানাউন্স করেনি বিষয়টি। সেটি হচ্ছে যে আগের দিন উপাচার্যদের যে বৈঠক হয়েছিল, যে বৈঠকের পরে আমরা জানতে পারি যে আমাদের পরীক্ষা এর পরবর্তীকালে ফার্স্ট সেমেস্টারে তোমাদের যে পরীক্ষাটি হবে সেটি অনলাইন হতে চলেছে। মাথায় রেখো, অনলাইন পরীক্ষা যখন হবে তখন কিন্তু অনলাইন পরীক্ষাতে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন থাকে না, অর্থাৎ 2 নম্বরের কিন্তু প্রশ্ন অনলাইনে থাকবে না। কারণ আগের বারে 6 সেমেস্টারে যে অনলাইন পরীক্ষাটি হয়েছিল তাতে 2 নম্বরের প্রশ্ন বাদ দেওয়া হয়েছিল। ওপেন ব্লেন্ডেড এক্সামিনেশনে সাধারণত 5 এবং 10 নম্বরের প্রশ্ন থাকে। ফলে এবং তোমাদের এতে সুবিধাও রয়েছে, সুবিধাটা মানে সুবিধা অসুবিধা দুটোই আছে। 2 নম্বরের প্রশ্ন না থাকার ফলে নাম্বার তোলার প্রবণতা খানিকটা কমলো, কিন্তু একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে তোমাদের পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে না, বাড়িতে বসেই তোমরা পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যে মেটেরিয়ালটি দিয়েছি সেখান থেকে কিন্তু ওই আমি যে 5 নম্বর 10 নম্বর যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে আগে থেকে দেখে রাখা, যে কি কি 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন স্যার দিয়েছেন। মাথায় রাখতে হবে তোমরা যে পরীক্ষাটি দেবে এই 3 ঘন্টার পরীক্ষা কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট বড় মানে সমস্যা। কারণ তোমরা অনেকেই হয়তো দেখে দেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, অনেকে হয়তো না দিকেও দেবে, কিন্তু দেখে দেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করার ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা বিরাট বড় সমস্যা তৈরি হবে। তো সেই জায়গাগুলো আমি পরে তোমাদেরকে একটা আলাদা ক্লাস নেব, যখন বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যানাউন্স করবে যে কেমন ভাবে পুরো এই পরীক্ষাটি প্রসেসটা কিভাবে পরপর হবে স্টেপ বাই স্টেপ, আমি সবই বলে দেবো তোমাদেরকে। সেই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো। এখন আমি তোমাদেরকে
আপাতত জানিয়ে দিচ্ছি, অবশ্যই 2 নম্বরের প্রশ্ন পড়ো, কিন্তু যদি এখনো বর্ধমান ইউনিভার্সিটি অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, কিন্তু যেহেতু অনলাইন পরীক্ষা হতে চলেছে এবং যেহেতু আগের বারে 6 সেমিস্টারে অনলাইনে পরীক্ষা আমরা করেছি, তাই আমরা জানি যে অনলাইন ওপেন বুক এক্সামিনেশনে 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসে না। মানে 2 নম্বরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় একটা নোটিশ পাবলিশ করে বলবে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নই হবে, 2 নম্বরের প্রশ্ন হবে না। ফলে এই বিষয়টি কিন্তু একটু তোমাদেরকে খেয়াল রাখার জন্য আমি বলবো যে তোমাদের এই জিনিসটি তোমাদের ক্ষেত্রে হতে পারে। বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার। এটা আগে থেকে জানিয়ে রাখলাম। হ্যাঁ, এরপরে তারপরে কি হবে না হবে সেটা তো এখনো জানি না, যে মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনাল কি ডিসিশন নেবে, সেটা একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিফিকেশন জারি করবে, সেখানে বোঝা যাবে। তো আপাতত যেটা করো সেটা হচ্ছে যে মেটেরিয়ালটা আমি যেটা দিয়েছি, আমি যেরকম পড়ছি সেরকম ভাবে পড়তে থাকো। অবশ্যই 2 নম্বরের প্রশ্ন প্র্যাকটিস করো, তার কারণটা হচ্ছে 5 নম্বরের প্রশ্নের মধ্যেই 2 নম্বরের প্রশ্ন ঢুকে আছে। কারণ এই রেজিস্টার, ধরা যাক রেজিস্টারের এক্সাম্পল দিতে গেলে তখন তোমাকে তো 2 নম্বরের প্রশ্ন থেকে এক্সাম্পল দিতে হবে, এবং যত বেশি পরীক্ষার খাতায় এক্সাম্পল দেবে কোনো একটা পার্টিকুলার ডেফিনেশনের, তত বেশি নাম্বার পাবে। কাকে রেজিস্টার বলে, কাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলে, কাকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বলে, এই 2 নম্বরের প্রশ্নগুলো তুমি অবশ্যই এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবে। ফলে তুমি তোমার পড়াশোনাটা সব লেভেলেই চালাও, কিন্তু যখন আলটিমেটলি পরীক্ষা অ্যানাউন্স হবে তখন বোঝা যাবে সেটা। তো কয়েকদিনের মধ্যেই তো তোমাদের রেজিস্টার হবে, রেজিস্ট্রেশন হবে, তারপরে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হবে, সেটা পরে বোঝা যাবে। তো আমি এগোচ্ছি পুরো বিষয়টা নিয়ে। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, এইরকম ভাবে রেজিস্টার ঠিক করা হয়। রেজিস্টারের কি কি বেসিক ফিচার আমি আগের দিন বলে দিয়েছিলাম। 4 ধরনের রেজিস্টার হয়, একটা হচ্ছে ফ্যামিলিয়ার, একটা হচ্ছে ইনফর্মাল, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে সেরিমোনিয়াল। আগের দিনের ক্লাসে একটু ক্লাসটা রেকর্ডের অবস্থায় আছে, একবার ভালো করে দেখে নেবে। আমি আগের দিনকে দেখিয়েছিলাম যে কি ধরনের রেজিস্টার পড়ে। এই যে এইরকম ভাবে রেজিস্টার পড়ে। কোন পার্টিকুলার ফিল্ড, আইডেন্টিফাই দ্য রেজিস্টার or the field of the reference involved in the following italicized word। কেমন করে আইডেন্টিফাই করবে? হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে এখানে লিখতে হবে ব্র্যাকেটে অ্যারিস্টোক্রেসি বা নোবিলিটি। ডিপ ডিপ্রেশন ব্র্যাকেটে লিখতে হবে মেটেরিওলজি। এইরকম ভাবে পরীক্ষাতে প্রশ্ন পড়ে। সো এখানে যেমন প্রশ্ন পড়েছিল, ইউজ ইটালিসাইজড ওয়ার্ডস ইন এ ডিফারেন্ট রেজিস্টার। অন্যভাবে ব্যবহার করো। He has given me credit for his success। এটা অন্যতে কেমন ভাবে ব্যবহার করবে? ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে কি? সে জমা দেওয়া, জমা করা। হ্যাঁ, ক্রেডিট মানে তুমি বলছো জমা করা, কিন্তু এখানে ক্রেডিট মানে কিন্তু he has given credit for his success। তার সাফল্যের জন্য আমাকে ক্রেডিট দিয়েছে, আমাকে বলেছে আমার সাফল্যের জন্য তুমি দায়ী। এবার তুমি যেটা বলছো সেভাবেই ক্রেডিটটাকে ইউজ করা হবে। সো হি হ্যাজ ক্রেডিটেড মানি টু মি। এইভাবে তুমি অন্যভাবে অন্য রেজিস্টারে ক্রেডিটকে ব্যবহার করতে পারবে। পরিষ্কার হলো? বলো, পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। ইয়েস। আচ্ছা, মাথায় রেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে 2 নম্বরের প্রশ্ন কিন্তু একদম প্র্যাকটিস করা ছেড়ে দিও না। তার কারণটা হচ্ছে এরকম হতে পারে বদমাইশি করে যে 5 নম্বরের পরীক্ষায় আবার 2 নম্বরের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে? তাহলে তুমি প্র্যাকটিস করলে না, অথচ 2 নম্বরের প্রশ্ন চলে এলো, তাহলে মুশকিল আছে। ফলে সবকিছুর জন্যই রেডি থাকো আর কি। পড়াশোনাটাকে চালিয়ে যাও। খালি এটুকু মাথায় রাখবে যে যদি অনলাইনে পরীক্ষা হয়, এখন অবধি যা খবর অনলাইন পরীক্ষা হবে বলছে, যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে তোমাকে হাতের কাছে সমস্ত মেটেরিয়ালগুলোকে, যে মেটেরিয়ালগুলো আমি দিয়েছি, মানে ইডিয়ামের লিস্ট দিয়েছি, তার সঙ্গে সঙ্গে একটা মেইন মেটেরিয়াল দিয়েছি, যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়েছি, ভেরিয়াস টাইপস অফ সেন্টেন্সেস কোনগুলো আছে সেগুলো দিয়েছি। এইগুলো কিন্তু হাতের কাছে সব রেডি করে রেখে দেবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। না হলে পরীক্ষার যখন লিখবে ওই হাতের কাছে মেটেরিয়ালগুলো কিন্তু তোমার কাজে লাগবে। সো মেটেরিয়াল প্রিন্ট করে প্রপারলি হাতের কাছে রেখে দেওয়া, এটা তোমাদের কাছে সবচেয়ে মানে এখন গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া আর কি করতে হবে আমি সেগুলো পরে আরো পরিষ্কারভাবে বলে দেবো যখন পরীক্ষার ব্যাপারটা অফিসিয়ালি অ্যানাউন্স হবে তখন। ঠিক আছে, বেশ। এবার চলে আসছি
আমাদের দ্বিতীয় সেকশন কলোকেশনে। কাকে কলোকেশন বলে সেটাই আমরা এখন দেখব। বলো। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে জিজ্ঞেস করি যে কলোকিয়াল বলতে কি বোঝানো হয়? কলোকিয়াল তোমরা কি জানো কেউ? কলোকিয়াল বলতে কি বোঝানো হয়? কলোকিয়াল মানে হচ্ছে ইউজড ইন অর্ডিনারি অর ফ্যামিলিয়ার কনভারসেশনস, নট ফর্মাল অর লিটারারি, অর্থাৎ যেটা ফর্মাল নয়, যেটা ইনফর্মাল। কলোকিয়াল, COLLOQUIAL। কলোকিয়ালের এক্সাম্পল কি? ধরা যাক আমরা যে ব্যাপারগুলো অলরেডি নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে শিখেছি, ওয়ার্ডস লাইক এন্ড। এন্ড শব্দটা হ্যাভেন্ট বা কান্ট, ক্যান নট এই অর্থে ব্যবহার করা হয়। সো এন্ড, গনা, হি ইজ গনা ডু ইট, হি ইজ মানে গোয়িং টু ডু ইট। সো এই যে মুখে মুখে যে সমস্ত কথা প্রচলিত, যেখানে ইনফর্মালি এভরিডে ল্যাঙ্গুয়েজে সাহেবেরাও তো ইংরেজি ব্যবহার করে প্রত্যেক দিনের জীবনে, তখন সেটা কলোকিয়াল ইংলিশ হয়। মনে থাকবে। সো কলোকিয়াল ইংলিশ মানে যখন মুখে মুখে ইনফর্মাল ওয়েতে কোনো একটা ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়, তাকে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলে। এবার এখান থেকে যে শব্দটা এসছে সেটা হচ্ছে কলোকেশন। কলোকেশন মানে কি? কলোকেশন মানে হচ্ছে the habitual juxtaposition of a particular word with another word or words with a frequency greater than chance। অর্থাৎ এর মানেটা হচ্ছে যে যখন জাক্সটাপোজিশন মানে দুটো শব্দ পাশাপাশি বসিয়ে অন্য একটা শব্দের সঙ্গে যখন ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয়, মানে প্রায়ই যখন দুটো শব্দ পাশাপাশি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, কলোকেশনের এক্সাম্পল ধরা যাক আমরা বাংলায় ব্যবহার করি ভয়ঙ্কর সুন্দর, দুটো শব্দ পাশাপাশি বসছে, যদিও এখানে বিপরীতার্থক শব্দ, কিন্তু এখানে এটাতে বিপরীতার্থক শব্দ নয়, দুটো শব্দ যখন পাশাপাশি বসে যায় এবং সেই শব্দটা প্রায়ই মানে দুটো শব্দ একসঙ্গেই প্রায় ব্যবহার করা হয়, তখন তাকে কলোকেশন বলা হয়। যেরকম লাইট স্লিপার, লাইট স্লিপার মানে যে কম ঘুমোয়, তাকে কলোকেশন বলে। দুটো শব্দ যখন পাশাপাশি বসে তখন তাকে কলোকেশন বলা হয়। কলোকেশনের প্রচুর এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল গুলো এখন দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, দেখো এই শব্দগুলো পাশাপাশি বিভিন্নভাবে ব্যবহার করা হয়। টু সেভ টাইম, টু একটা আলাদা শব্দ, সেভ একটা আলাদা শব্দ, টাইম একটা আলাদা শব্দ। টু সেভ টাইম মানে সময় বাঁচানোর জন্য। এই যে তিনটে পরপর শব্দ, হোয়াই আর ইউ ডুইং দিস? আই এম ডুইং দিস ইন অর্ডার টু সেভ টাইম, আমি সময় বাঁচানোর জন্য এটা করছি। সো তারপরে টু কাম প্রিপেয়ার, মানে তুমি যখন পরীক্ষায় আসবে, ইউ শুড কাম প্রিপেয়ার বাই প্রিপেয়ারিং ইয়োরসেলফ, তুমি নিজেকে প্রস্তুত করে পরীক্ষায় এসো। টু ফাইন্ড রিপ্লেসমেন্ট, কথাটা বারবার ব্যবহার করা হয় রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য। সো হোয়াই আর ইউ অ্যাডভার্টাইজিং? টু ফাইন্ড দ্য রিপ্লেসমেন্ট অফ অরিন্দম, অরিন্দমের একটা রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য আমি বিজ্ঞাপন দিচ্ছি কাগজে, যাতে বেটার ছাত্র বা ছাত্রী অ্যাপিয়ার করে। সো এই যে শব্দগুলো যখন অনেকগুলো শব্দ পাশাপাশি ব্যবহার করা হয় এবং তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে মানে বিভিন্ন জায়গাতে পাশাপাশি ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় কলোকেশন। অ্যাডজেক্টিভ কলোকেশন এইগুলোকে বলা হয় ভার্ব কলোকেশন। বলো। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেছেন? আমি স্ক্রিন শেয়ার করিনি, আমাকে তো বলবে। ও স্যার সেটাই বলছি স্যার, দেখতে পাচ্ছি না। তো আগে তো সেটা বলতে হতো, আমি তো ভুলে গেছি স্যার। হ্যাঁ স্যার, আমার তো সবসময় মনে থাকে না, আমি জাস্ট ভুলে গেছি, সরি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ফর এক্সাম্পল দেখো, আগে বলবে তো বাবা। তাই যাই হোক, কোনো অসুবিধা নেই। অসুবিধা এই কারণে নেই কারণ আমি যখন রেকর্ডটা দেবো আর কি, মানে রেকর্ডটা যখন ইউটিউবে দেবো তখন তোমরা পুরো স্ক্রিনটাই দেখতে পারবে, বুঝতে পেরেছো? কারণ আমি তো মানে রেকর্ডটা করছি আমার স্ক্রিন থেকে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে, রেকর্ডটা একটু দেখে নেবে। ধরা যাক ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি। টু ফাইন্ড এ রিপ্লেসমেন্ট, টু ফাইন্ড এ রিপ্লেসমেন্ট মানে অরিন্দমস রিপ্লেসমেন্ট। এই শব্দটা পরপর পরপর যখন ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, তখনই সেটাকে কি বলা হয়? কলোকেশন। যেরকম অ্যাডজেক্টিভ কলোকেশনের এক্সাম্পল দিচ্ছি। ডিপ, ডিপ মানে কি বলো? ডিপ মানে কি? গভীর। গভীর। এই ডিপ শব্দটা কি কি ভাবে ব্যবহার করা হয়?
ডিপ ফিলিং, গভীর ফিলিং মানে কি অনুভব। অনুভব। তোমার নাম কি? ওয়ালিউল হক। ওয়ালিউল। ওয়ালিউল হ্যাজ ডিপ ফিলিং ফর সামওয়ান, তার কারোর জন্য একটা গভীর অনুভব রয়েছে। সো ডিপ ফিলিং শব্দটা কলোকেশন, কারণ ডিপের পরে ফিলিং শব্দটাই ব্যবহার করা হয়। ডিপ পকেটস, গভীর পকেট মানে কি যার প্রচুর টাকা। হু ইজ ওয়েলথ, যার পকেটের পরিমাণ গভীর। সো হি হ্যাজ ডিপ পকেটস মানে হি হ্যাজ লার্জ অ্যামাউন্ট অফ মানি। ডিপ স্লিপ মানে গভীর ঘুম, ডিপ ট্রাভেল মানে গভীর সমস্যা। সো এই ডিপ ট্রাভেল, ডিপ স্লিপ, ডিপ পকেটস, ডিপ ফিলিং, ডিপের পরে যে শব্দগুলোকে ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গভীর অর্থে ব্যবহার করা হয়, এবং ডিপ ফিলিং, ডিপ পকেটস, ডিপ স্লিপ এগুলো প্রত্যেকটাই এক একটা প্রায় ফ্রেজ হয়ে গেছে। সেজন্য এগুলোকে বলা হয় কলোকেশন। এটা কি স্পেসিফিক কলোকেশন? এটা অ্যাডজেক্টিভ কলোকেশন। কেন অ্যাডজেক্টিভ কলোকেশন? কারণ অ্যাডজেক্টিভ মানে একটা বস্তুর বিশেষ গুণকে ব্যবহার করা হয়, ডিপ এক্ষেত্রে একটা বিশেষ কোয়ালিটিকে জাস্টিফাই করছে, তাই ডিপ ফিলিং, ডিপ পকেটস, ডিপ স্লিপ, ডিপ ট্রাভেল। এর আগে আমরা ভার্ব কলোকেশন পেয়েছি। ভার্ব কলোকেশন মানে কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি বা অ্যাকশন, কোনো একটা ক্রিয়াকে কোয়ালিফাই করার জন্য, টু সেভ টাইম, সময় বাঁচানোর জন্য ভার্ব কলোকেশন। টু কাম প্রিপেয়ার্ড, পরীক্ষায় প্রস্তুতি নিয়ে এসো, কাম প্রিপেয়ার। টু ফাইন্ড এ রিপ্লেসমেন্ট, আমি এর বদলে কাউকে একটা চান্স দেবো এই টিমে বা কোনো একটা জায়গাতে। এইগুলো এক একটা ফ্রেজ, মানে একই সঙ্গে কয়েকটা শব্দ যখন পরপর ব্যবহৃত হয় সাধারণভাবে, মানে এইটাই ব্যবহারের একটা রীতিতে পরিণত হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় কলোকেশন। COLLOCATION। সো ভার্ব কলোকেশন, অ্যাডজেক্টিভ কলোকেশন। হেভি, হেভি মানে কি? হেভি মানে কি? ভারী বা ভারী, গভীরভাবে ভারী। সো কথাটা কিন্তু অন্যরকম ভাবে ব্যবহার করা হয়। হেভি রেন মানে বিরাট বৃষ্টিপাত। হেভি স্লিপার মানে খুব ঘুমোতে পারে যে। হেভি ড্রিঙ্কার যে প্রচন্ড পরিমাণে মদ খেতে পারে বা ইনটক্সিকেটেড হতে পারে। হেভি স্নো ভয়ঙ্কর বৃষ্টি বা বরফ তুষারপাত হচ্ছে। হেভি ট্রাফিক চারিদিকে প্রচন্ড পরিমাণে ট্রাফিক জ্যাম হয়েছে, হেভি ট্রাফিক। সো হেভি রেন, হেভি স্লিপার, হেভি ড্রিঙ্কার, হেভি স্নো, হেভি ট্রাফিক, এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হেভির পরে বসে, ইউজ করা এরকম ভাবেই একটা রীতিতে পরিণত হয়েছে। ফর দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ কলোকেশন। মনে থাকবে স্ট্রং, স্ট্রং স্মেল আমরা বলি না ডিপ স্মেল, আমরা বলি স্ট্রং মেল স্মেল, যে গন্ধটা খুব মানে কঠিন ভাবে আমাদের নাকে আসছে। স্ট্রং সেন্স, হি হ্যাজ আ গ্রেট অর স্ট্রং সেন্স অফ হিউমার। স্ট্রং ডিনায়াল, যে ডিনাই করছে আমি এই ব্যাপারটার মধ্যে নেই, না বলছে, স্ট্রং ডিনায়াল। So এগুলো প্রত্যেকটাই adjective collocations. Why? Because this kind of words, deep, heavy, strong, these are suggestive of some qualities, কোনো একটা গুণকে ব্যবহার, গুণকে কোয়ালিফাই করার চেষ্টা করছে। তাই স্ট্রং স্মেল বা হেভি ড্রিঙ্কার বা ডিপ স্লিপ, এইভাবে শব্দগুলোকে ব্যবহার করা হয়। These are example of adjective collocations or collocations. Noun collocation রয়েছে, প্রচুর রয়েছে। তাহলে যাক, সার্ভিস ইন্ডাস্ট্রি দুটো আলাদা আলাদা শব্দ। সার্ভিস মানে হচ্ছে কাউকে সার্ভিস দেয়া, কাজ, আর ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি, যেখানে একটা বিরাট বড় প্লান্ট। কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হয় বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে সার্ভিস দেয়, তারা যাকে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্য কোনো কোম্পানি যেখান থেকে তুমি সার্ভিস কেনো, তাকে সার্ভিস ইন্ডাস্ট্রি বলে। টি লিফ, টি আর লিফ আলাদা শব্দ, চা পাতা, চা আলাদা শব্দ, পাতা আলাদা শব্দ। টি লিফ পাশাপাশি ব্যবহার করা হয়। নাউন কলোকেশন। ওয়াটার ফ্লোজ, জল ফ্লো করে, বয়ে চলে। বাড়ি ধারা, বয়ে চলে। ডগস বার্ক, ডগস বার্ক মানে, ডগস মানে কুকুররা চিৎকার করে, ডগের সঙ্গে বার্ক কথাটাই যায়। পেপার ফ্লাটার্স, পাতা পথ পথ করে ওড়ে, ফ্লাটার্স। ব্লার্ড ভিশন, ভিশনের সঙ্গে, দৃষ্টির সঙ্গে ব্লার করা মানে যে চোখের দৃষ্টি দেখা যায় না, যে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসছে। সো ব্লার্ড ভিশন মানে ঝাপসা হওয়া চোখের দৃষ্টি। ক্রিটিক্যাল অ্যানালিসিস মানে যেখানে কিন্তু বিশ্লেষণ, কঠিন ভাবে বিশ্লেষণ করা হচ্ছে, ক্রিটিক্যাল, জটিল ভাবে বিশ্লেষণ করা হচ্ছে, ক্রিটিক্যাল থেকে অ্যানালিসিস বলে।
সো এইরকম ভাবে যে সমস্ত শব্দগুলো বা বাক্যগুলো ব্যবহার করা হয় এইভাবে পরপর পরপর ব্যবহার হতে পারে। ক্রিটিক্যাল অ্যানালিসিস, সার্ভিস ইন্ডাস্ট্রি, টি লিভ, ডগসবার্গ, এটাকে কলোকেশন বলে। বিজনেস কলোকেশন প্রচুর হয়। এক্সাম্পল সিকিউরিটি ব্ল্যাঙ্কেট। তোমরা এই শব্দটা বারবারই ইলেকশনের আগে পাবে। ওপিনিয়ন পোল, জনগণের ওপিনিয়ন নিয়ে একটা ভোটের আগে বলা হচ্ছে যে কে সরকার গঠন করতে পারে। ফরগিভ আ ডেট, ডেট মানে ধার করা, ফরগিভ আ ডেট মানে সেই ধারটাকে মঞ্জুর করে দেওয়া হচ্ছে, মানে মুকুব করে দেওয়া হচ্ছে, ধার মুকুব করা হচ্ছে, ফরগিভ আ ডেট। কি ইন আ পিন, তোমরা ইউজ করো যখন ডেবিট কার্ড, কি ইন আ পিন, পিন পিনের একটা পার্টিকুলার কি। গো ব্যাংকরাপ্ট মানে সম্পূর্ণরূপে সে নিজেকে, ব্যাংকরাপ্ট মানে কি, BANKRUPT, দেউলিয়া বলে ঘোষণা করা, যার কাছে কোনো ধরনের অর্থ নেই, গো ব্যাংকরাপ্ট, সে নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছে। এই শব্দটা পরপর ব্যবহার করা হয়। হার্ড আর্ন মানি, হার্ড আর্ন মানি মানে যে টাকা খুব কষ্ট করে উপায় করা হয় তাকে বলা হয় হার্ড আর্ন মানি। বুঝতে পেরেছো? আচ্ছা, এইভাবে দিস আর ভেরিয়াস এক্সাম্পল অফ দ্য কলোকেশন। তাহলে হোয়াট ইজ কলোকেশন? কলোকেশন ইজ আ ফ্যামিলিয়ার গ্রুপিং অফ ওয়ার্ডস। ফ্যামিলিয়ার গ্রুপিং অফ ওয়ার্ডস, গ্রুপিং মানে যখন শব্দগুলোকে বিভিন্নভাবে গ্রুপ করে ব্যবহার করা হয়। ফ্যামিলিয়ার মানে বারবার ব্যবহার করা হয়, দেখি চেনা লাগে। ফ্যামিলিয়ার গ্রুপিং অফ ওয়ার্ডস which appears together because of their habitual use and thus creating the same meaning is called collocation. So collocation বারবার মানুষের হ্যাবিটের ফলে তৈরি হয়। ডিপ স্লিপ, টু ফরগিভ আ ডেট, এই শব্দগুলো যখন আলাদা আলাদা শব্দ পাশাপাশি বারবার একইভাবে ব্যবহার করা হয় তখন তাকে কলোকেশন বলে। So a collocation is basically a familiar grouping of words which appears together, একসঙ্গে appear করে because of their habitual use, অভ্যেসগতভাবে তাদের ব্যবহারের ফলে, and thus creating the same meaning, একই মানে তৈরি করে। It is called collocation. Suppose when we say heavy rain instead of brisk or strong rain, আমরা বলি না বড় বৃষ্টিপাত বা খুবই বলবান বৃষ্টিপাত, আমরা বলি heavy rain, প্রচন্ড ভারী বৃষ্টিপাত। So it conveys the meaning that is raining heavily. এটা এর ফলেই আমরা মানে সহজভাবে বুঝতে পারি। আমি অনেকগুলো এক্সাম্পল আলোচনা করলাম। ভার্ব কলোকেশন, আমি আলোচনা করলাম অ্যাডজেক্টিভ কলোকেশন, নাউন কলোকেশনস এবং বিজনেস কলোকেশন। অ্যানুয়াল টার্নওভার, টার্নওভার মানে লাভ, অ্যানুয়াল টার্নওভার মানে বাৎসরিক যে লাভ, বাৎসরিক যে আয়। এইভাবে এগুলো প্রত্যেকটা বিজনেস, ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছো কলোকেশন শব্দগুলিকে, কলোকেশন কিরকম ভাবে ইউজ করা হয়? বলো বলো, কলোকেশন কি বুঝতে পেরেছো? একজন হ্যাঁ বলো বা না বলো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? স্যার আমি পারিনি। কারণ তুমি তো পরে জয়েন করেছো। হ্যাঁ স্যার। তাহলে কি করে হবে? রেকর্ডিং এ যাবে, রেকর্ডিংটা দেখবো। হ্যাঁ রেকর্ডিং আর দেখবে। কিছু করার নেই, আমার দেরি হয়ে গেল ডক্টর ঠিক আছে ঠিক আছে। আর যারা পরে জয়েন করলে বা এখন অবধি যারা রয়েছো, আমি তাদেরকে বলছি কয়েকটা আমি আনঅফিসিয়াল ইম্পর্টেন্ট কথা বলবো। সেই কথাগুলো জানার জন্য আমি যখন রেকর্ডিং স্টপ করব, অর্থাৎ এই ক্লাস যখন শেষ করব, একটু আজকে থাকবে, কারণ আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। ঠিক আছে, বেশ। আমি এগিয়ে যাচ্ছি আজকের এই কলোকেশন। আরো কয়েকটা এক্সাম্পল অফ কলোকেশন দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, যে কথাটা লিটারেচারে বারবারই ব্যবহার করা হয়, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ফক্স। ওয়ান্স আপন আ টাইম, এই শব্দ দুটো আলাদা আলাদা শব্দ। ওয়ান্স আলাদা শব্দ, আপন আলাদা শব্দ, এ আলাদা শব্দ, টাইম আলাদা শব্দ, কিন্তু পাশাপাশি এইভাবেই চিরকাল ব্যবহার করা হচ্ছে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং, কোনো একটা সময়ে একটা রাজা ছিলেন, এরকম ভাবে। বুঝতে পেরেছো? ফলে এইভাবে কলোকেশন ব্যবহার করা হয়। The mule has more horse sense than a horse. Horse sense মানে যার বেসিক সেন্স রয়েছে, হর্স সেন্স বলা হয়। তো যাই হোক, সো এই যে শব্দগুলোকে বলা হয় কলোকেশন। কলোকেশন,
এবার আমি কয়েকটা কলোকেশনের এক্সাম্পল, এটা তোমাদের খুব একটা পরীক্ষায় পড়বে না, এটা ডিফিকাল্ট জিনিস, এটা বাদই দাও। এবার যে জিনিসটা অনেক সময় পড়ে সেটা হচ্ছে হোয়াট ইজ কনোটেশন, ডিফাইন কনোটেশন অ্যান্ড ব্রিফলি এক্সপ্লেন why it is important in literary language. লিটারারি ল্যাঙ্গুয়েজে কনোটেশন কেন ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ কনোটেশন। বলো, কনোটেশন শব্দটার বাংলা মানে তোমরা জানো? CONOT। কনোটেশনের বাংলা শব্দ হচ্ছে গুড়ার্থ। কি গুড়ার্থ? গুড়ার্থ মানে কি? গুড়ো অর্থ। গুড়ো মানে যে কোনো একটা শব্দের মধ্যে যে গভীর মানে আছে তাকে বলে গুড়ো, গুড়ো অর্থ, সেখান থেকে গুড়ার্থ। সো কনোটেশন মানে হচ্ছে it is commonly understood cultural or emotional association that any given word or phrase carries in addition to its explicit or literary meaning, which is denotation. ধরা যাক আমি তোকে বললাম, তোমাদের কাউকে বললাম তোর মাথায় বুদ্ধিটা গাধার মতো। এবার কোনো একটা সাহেব ধরা যাক গাধার এক্স্যাক্ট মানে, সে বাংলা শিখেছে কিন্তু গাধার এক্স্যাক্ট মানে সে জানে না, ঠিক আছে? তখন সে ন্যাচারালি বুঝতে পারবে না যে এখানে গাধার মতো বলতে কি বোঝাতে হয়েছে। এবার বিষয়টা হয়েছে কোনো একটা দেশের বা কালের কোনো একটা ভাষার মধ্যে তার সাংস্কৃতিক, কালচারাল এবং ইমোশনাল কিছু ছাপ থাকবেই। আমাদের বাঙালির ভাষাতে কিছু কিছু ব্যবহার রয়েছে যেগুলো কোনো সাহেবই দেখে বুঝতে পারবে না, যতই সে ভালো বাংলা জানুক না কেন। পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে, ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে? না স্যার। আমার মাথাটা চিনচিন করছে, ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে? না স্যার। পারবে। রবীন্দ্রনাথের হিয়ার মাঝে লুকিয়েছিলেন তাকে দেখতে আমি চাই, বা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, ট্রান্সলেট করতে মাথা খারাপ হয়ে যাবে। এই যে জিনিসগুলো, যে আমি একটা ভাষার প্রয়োগ করছি, তার মধ্যে কবিতা আছে, তার মধ্যে পোয়েটিক ইউজ রয়েছে, তার মধ্যে আমার হৃদয়ের কিছু কথাও রয়েছে, তার মধ্যে সেই স্পেসিফিক কালচার, আমাদের এই বাঙালি সংস্কৃতির কিছু বিশেষ ছাপও রয়েছে, তাকে বলা হয় কনোটেশন। ইংরেজিতেও আছে, টু ক্যারি আ কোল ফ্রম ওয়েস্টফিল্ড। ওয়েস্টফিল্ড হচ্ছে সব থেকে বেশি যেখানে কয়লা পাওয়া যায়। টু ক্যারি আ কোল ফ্রম দ্য ওয়েস্টফিল্ড মানে তেলা মাথায় তেল দেওয়া। তুমি মানে ওয়েস্টফিল্ডে আরো বেশি পরিমাণে কয়লা নিয়ে গেলে, তেলা মাথায় আরো বেশি পরিমাণে তেল দিলে, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের ইডিওম্যাটিক বা অ্যাডেজ যাকে বলা হয়, প্রভার্বিয়াল ইউজ, এগুলো প্রত্যেকটাই কনোটেশনের পার্ট। সো হোয়াট ইজ কনোটেশন? Connotation is commonly understood as cultural or emotional association that any given word or phrase carries. কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে যে ধরনের সাংস্কৃতিক এবং ইমোশনাল মানে মানে তার যে অনুভবের জায়গাটা যে ভাষার সঙ্গে মিশে যায়, তার লিটারাল মিনিং বা তার আক্ষরিক অর্থ ছাড়াও, তাকে বলা হয় কি? কনোটেশন। আর আক্ষরিক অর্থকে কি বলা হয়? ডিনোটেশন। ডিনোটেশন হচ্ছে যেটা একদম এক্স্যাক্ট লিটারাল মিনিং, যাকে ট্রান্সলেশন পসিবল, যাকে অনুবাদ করা সম্ভব, কিন্তু কনোটেশনকে ট্রান্সলেট করা খুবই মুশকিল। যদি কুমড়ো পটাশ হাসে, খবরদার খবরদার, যেও না কেউ কাছে, উপুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাল শুনে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। দেখি ট্রান্সলেট করো ইংরেজিতে, পারবে না, সম্ভবই নয়। এটাই হচ্ছে কনোটেশন, যখন গুঢ় অর্থে ব্যবহার করা হয় কোনো একটা শব্দ। বুঝতে পেরেছ? তাহলে হোয়াট ইজ কনোটেশন? Connotation that carries some emotional or cultural sense. Example, a stubborn person may be described as being strongly willed or pig-headed. মানে যে খুবই স্টাবর্ন মানুষ, স্টাবর্ন মানে যে একগুঁয়ে, একরোখা, তাকে অনেক সময় পিগ হেডেড বলা হয়। কারণ পিগ মানে শুয়োর, শুয়োর দেখে মনে হয় একরোখা, সেখান থেকে পিগ হেডেড শব্দটা এসছে। বুঝতে পেরেছো? সো পিগ হেডেড কনোটস টু দ্য ফ্রাস্ট্রেশন ইন ডিলিং উইথ সামওয়ান। কাউকে যখন কেউ ডিল করতে পারছে না, তখন মানে কিছুতেই তাকে বোঝাতে পারছে না, তখন তাকে কনোটেশন
মানে তখন তাকে পিগ হেডেড বলা হয়। এইভাবে কনোটেশনকে ব্যবহার করা হয়। সো কনোটেশনের বেশ কয়েকটা আমরা এই কনোটেটিভ ওয়ার্ডস এর এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের চোখের সামনে। দাঁড়াও, এই যে প্রথম এক্সাম্পল, অনেক ক্ষেত্রেই কনোটেশনে মেটাফার মানে দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করা হচ্ছে তাকে মেটাফার বলে। পরে এটা কি এখন জানার দরকার নেই, পরে তোমরা মেটাফার পড়বে, সেমেস্টার 3 তে পড়বে। So metaphor are words that connote meanings that go beyond their literal meaning. Go beyond their literal meaning মানে তার যে আক্ষরিক অর্থ তার বাইরে যায়, আক্ষরিক অর্থের বাইরে গিয়ে তার শব্দ প্রকাশ করে। শেক্সপিয়ারের বিখ্যাত সনেট নাম্বার 18 আমরা দেখতে পাচ্ছি, Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে একটা গরমকালের দিনের সঙ্গে তুলনা করব? এবার একজন ভারতীয়র কাছে গরমকালের একটা দিন, আর শেক্সপিয়ারের সময়ের ব্রিটেনে যেখানে সবসময় তুষারপাত হচ্ছে, সেখানে একটা গরমকালের দিনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সামার্স ডে সেখানে অত সহজলভ্য নয়, ফলে ব্রিটিশ কনোটেশনে শেক্সপিয়ারের কাছে একজন নারীর যে সৌন্দর্য তার সঙ্গে সামার্স ডের সৌন্দর্যের একটা তুলনা করা হয়েছে। আমাদের এখানে প্যাচে গরম, গরমের সময় রুমাল টুমাল বের করেছে, যাতা অবস্থা। আমরা কোনোদিন বলবো না আমাদের, হ্যাঁ বলো কি বলছো, কিছু বলছো? আচ্ছা, আমরা কোনোদিন আমাদের এখানে প্রেমিকার সঙ্গে গরমের দিনের জুন জুলাই বা মে মাসের কোনো একটা দিনের তুলনা করবো না, কিন্তু এখানে শেক্সপিয়ার করছেন Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে একটা গরম দিনের তুলনার সঙ্গে তুলনা করব? So here the phrase a summer's day implies the fairness of his beloved, তার belovedের যে উজ্জ্বল fairness তাকে রেফার করছে। Similarly জন ডান তার বিখ্যাত পোয়েম দ্য সানরাইজিং এ বলেছেন she is all states and all princes I. সে বলেছে she is all states, সে প্রায় সমস্ত রাষ্ট্র, সমস্ত জাতি এবং সমস্ত পৃথিবীর সমস্ত প্রিন্সেস। তো সে কি সত্যি সারা পৃথিবীর সমস্ত জাতি এবং প্রিন্সেস নয়, হাইপারবোল বাড়িয়ে বলছেন, কিন্তু বলছেন এটা হচ্ছে কনোটেশন, অর্থাৎ লিটারাল মিনিং এর বাইরেও, এই আক্ষরিক মিনিং এর বাইরেও একটা মানে লুকিয়ে রয়েছে। তো এইভাবে যখন বিভিন্ন ধরনের শব্দকে ব্যবহার করা হয় তখন তাকে কনোটেশন বলা হয়। দেখো অনেক ধরনের কনোটেশন হয়, পজিটিভ কনোটেশন, নিউট্রাল কনোটেশন, নেগেটিভ কনোটেশন। পজিটিভ কনোটেশন মানে যেখানে আমি যে শব্দটা ব্যবহার করছি সেটা পজিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেই নিউট্রাল কনোটেশন, নিউট্রাল মানে খারাপও নয় ভালোও নয়। আর নেগেটিভ কনোটেশন মানে যেটা সবসময় খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবে যে একটা শব্দকে বিভিন্ন রকম অর্থে আমরা কত রকম ভাবে ব্যবহার করতে পারি। ইন্টারেস্টেড, ইউ আর ইন্টারেস্টেড ইন স্টাডিজ, তুমি পড়াশোনায় ইন্টারেস্টেড, এটা কি? এটা হচ্ছে পজিটিভ কনোটেশন। কিউরিয়াস, হি ইজ এ কিউরিয়াস ম্যান, সে সমস্ত ব্যাপারে আগ্রহী, এটা হচ্ছে নিউট্রাল কনোটেশন, ভালো নয় খারাপও নয়, যদিও আগ্রহী হওয়া ভালোর দিকেই পড়ছে। অন্যদিকে নেগেটিভ কনোটেশন, নোজি, নোজি মানে নাক গলানো, সব ব্যাপারেই ইন্টারেস্টেড। এই তুই কি করলি, এই তুই কেনটা করলি, তোমার বিভিন্ন ব্যক্তিগত ব্যাপারে দেখবে অনেক বন্ধুরা খুব ইন্টারেস্টেড, এটাকে বলা হয় নোজি, যে নাক গলাতে পছন্দ করে তোমার বিশেষ করে আত্মীয় পরিজন ইত্যাদি লোকেরা। সো পজিটিভ কনোটেশন, নিউট্রাল কনোটেশন, নেগেটিভ কনোটেশন। পজিটিভ কনোটেশন কি? এমপ্লয়, হি ইজ এমপ্লয়িং মি অ্যাজ অ্যান এমপ্লয়ি, আমাকে এমপ্লয় করছে, এমপ্লয় করা মানে চাকরি দেওয়া, পজিটিভ কনোটেশন। নিউট্রাল কনোটেশন কি? ইউজ করা, হি ইজ ইউজিং মি, খানিকটা নেগেটিভের দিকে যাচ্ছে, নিউট্রাল হলেও নেগেটিভের দিকে যাচ্ছে। আর হি ইজ এক্সপ্লয়েট, ব্যবহার করা, আর হি ইজ এক্সপ্লয়েটিং মি, এক্সপ্লয়েট করা মানে কি? EXPLYT, কাউকে সম্পূর্ণরূপে ব্যবহার করে তাকে শোষণ করা, তাকে বলা হয় এক্সপ্লয়টেশন। মার্কসিস্ট টার্মিনোলজি এক্সপ্লয়টেশন, হি ইজ এক্সপ্লয়েটিং মি, সে আমাকে শোষণ করছে বা আমাকে জোর করে অপ্রেস বা রিপ্রেস করছে। বুঝতে পেরেছো? সো এখান থেকে
এক্সপ্লয়েট শব্দটা এসছে। একই রকম ভাবে থ্রিফটি, থ্রিফটি হচ্ছে পজিটিভ সেন্সে, থ্রিফটি মানে যে টাকা পয়সা জমায়। সেভিং, সেভিং হচ্ছে নিউট্রাল কনোটেশন, আই হ্যাভ সেভড রুপিস 10,000 ইন মাই ব্যাংক অ্যাকাউন্ট। আর স্টিঙ্গি, স্টিঙ্গি মানে হচ্ছে যে জোর করে খুবই মানে কম টাকা পয়সা খরচ করে, যে কিপটে, তাকে স্টিঙ্গি বলে। সো একই শব্দ বিভিন্ন রকম ভাবে ব্যবহার হলে পজিটিভ, নিউট্রাল এবং নেগেটিভ কনোটেশন হচ্ছে। স্টিডফাস্ট, স্টিডফাস্ট ইজ আ পজিটিভ কনোটেশন, যে সে তার যে ডিসিশন সেখানে স্টিডফাস্ট মানে কোনো নরম চরণ নেই, একদম ডিটারমাইন্ড। নিউট্রাল কনোটেশন হলো টেনাশিয়াস, যে টার্গেট নিয়েছে সেই টার্গেটে পৌঁছবেই। স্টাবর্ন, স্টাবর্ন মানে এসইউবিবি ওরেন একগুঁয়ে, জেদি, নেগেটিভ কনোটেশন। সো এরকম ভাবে একই শব্দ বিভিন্ন রকম ভাবে ব্যবহার হতে পারে। মেটিকিউলাস, মেটিকিউলাস মানে কি, যে কোন একটা বিষয়ে অত্যন্ত সতর্ক, যেটা করবেই ঠিক মতো করে। নিউট্রাল কনোটেশন সিলেক্টিভ, সিলেক্টিভ মানে যে মানে মানে যে যেটা বেছে নেবে সে বিষয়ে অত্যন্ত সিলেক্টিভ। তার নীল রঙের শাড়ি পছন্দ তো নীল রঙের শাড়ি পছন্দ, অন্য কোনো জিনিস পছন্দ হবে না। তো এটারই নেগেটিভ কনোটেশন হচ্ছে কি পিকি, পিকি মানে যে মানে তার যার কিছুই প্রায় পছন্দ নয়, সবই বলছে না এটা চলবে না, ওটা চলবে না। সো একই রকম ভাবে ভিনটেজ, ভিনটেজ অ্যালকোহল কথাটা ইউজ করা হয়। ভিনটেজ মানে এটা একটু ওল্ড, রেট্রোস্পেক্টিভ, ওল্ড মানে হচ্ছে পুরনো, নিউট্রাল কনোটেশন। আর ডিক্রিপিট, ডিক্রিপিট মানে যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এতটা পুরনো, অবস্থা খারাপ, ডিক্রিপিট। সো একই রকম ভাবে ইলেটেড, ইলেটেড মানে খুশি হওয়া। নিউট্রাল কনোটেশন কি হ্যাপি, খুবই খুশি। আর নেগেটিভ কনোটেশন হচ্ছে ম্যানিক, ম্যানিয়াক যাকে বলা হয়, মানে একেবারেই মানে 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 পাগলের মতো যাচ্ছে। ইয়েস। সো এইভাবে পজিটিভ, নিউট্রাল এবং নেগেটিভ কনোটেশনকে ইউজ করা হচ্ছে। বলো পরিষ্কার? কনোটেশন মানে বুঝতে পারছো? বেশ, তাহলে কনোটেশনের ফাংশন কি? In literature, connotation paves the way for creativity by using figures of speech like metaphor, simile, symbolism, personification. এই ফিগার অফ স্পিচ কি আমরা অল্প করে জাস্ট দেখে নিচ্ছি তোমাদেরকে সুবিধার জন্য, যদিও তোমাদের সিলেবাস এটা নেই, কিন্তু পরবর্তীকালে যখন তোমরা থার্ড সেমিস্টারে উঠবে তখন তোমরা এই ফিগার অফ স্পিচের বিষয়গুলো খানিকটা তোমাদেরকে মানে খানিকটা মানে পুরোটাই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। থার্ড সেমিস্টারের যে কম্পালসারি ইংলিশ রয়েছে L1-2, তাতে বেসিক্যালি ফিগার অফ স্পিচ হলো যখন মানে যাকে এক্স্যাক্টলি বলা হচ্ছে সাহিত্যের অলংকার, যখন কোনোভাবে কোনো একটা স্পিচের মধ্যে বা কোনো একটা সেন্টেন্সের মধ্যে সেই সেন্টেন্সটাকে সুন্দর দেখতে করার জন্য, আরো বেশি লিটারাল করার জন্য এবং ফিগারেটিভ করার জন্য আমি ফিগার অফ স্পিচ ব্যবহার করি। এক্সাম্পল দিচ্ছি, বলো ক্যামেল ইজ দ্য sheep of the desert, মানে কি? camel is the sheep of the desert, SHEEP মানে হচ্ছে মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ। উটের সঙ্গে মরুভূমির, উটের সঙ্গে জাহাজকে দেখতে কি একরকম না? কেন উটকে মরুভূমির জাহাজ বলা হয়? কারণ জাহাজ সমুদ্রে যাওয়ার একমাত্র মানে ইনস্ট্রুমেন্ট, একমাত্র ভরসা। সেরকম ভাবে মরুভূমি তো একটা সময় একমাত্র ভরসা ছিল কি? উট। তখন তো আর ওই ডেজার্ট বাইকগুলো বেরোয়নি, বাবা করে হিন্দি সিনেমাতে যেগুলো বেরিয়েছে সেগুলো তখন বেরোয়নি। ফলে শিপের সঙ্গে SHEEP, জাহাজের সঙ্গে উটকে তুলনা করা হতো। এটা হচ্ছে কি তুলনা করা হচ্ছে? এটাকে বলা হয় মেটাফর। এইভাবে যে সুন্দর সুন্দর শব্দগুলোকে ব্যবহার করা হয় এখানে, যেমন অ্যালিটারেশন হচ্ছে এক ধরনের মানে বিশেষ ধরনের বলা যেতে পারে ফিগার অফ স্পিচ, যেখানে দেখো দেখলেই বুঝতে পারবে যখন একই শব্দ যেগুলো একইভাবে শুরু হচ্ছে, ব দিয়ে তৈরি শব্দ, পাখি পাকা পেঁপে খায়, অ্যালিটারেশন প দিয়ে। she shells, ওয়াল্টার ওয়ান্ডার্ড হোয়ার উইনি ওয়াজ, সব ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে। যখনই কোনো একটা পার্টিকুলার অ্যালফাবেট দিয়ে তৈরি শব্দ পর পর বসে যায় রেপিটেটিভ ভাবে, তাকে বলা হয় অ্যালিটারেশন, ALLITERATION, অ্যালিটারেশন। নিক নিডেড নিউ নোটবুকস, ফ্রাইড ফ্রগসেস লেগস অন ফ্রাইডে, ফ্রাইড কি করেছে? ফ্রগসের লেগকে ফ্রাই করেছে ফ্রাইডে কে। ছেলেটার নাম হচ্ছে ফ্রেড, সরি
Fred fried frogs his legs on Friday. প্রত্যেকটাই অ্যালিটারেশন। অ্যানাফোরা বিখ্যাত। অ্যানাফোরা মানে একটা টেকনিক where several phrases or verses begin with the same word or words, একই রকম ভাবে শুরু হয়। I came, I saw, I conquer. He came, he saw, he conquer. সে এলো, সে দেখলো, সে জয় করলো, জুলিয়াস সিজারের বিখ্যাত কথা। I came, I saw, I conquered. সো এখানে আই কথাটা রিপিট হচ্ছে কি অ্যানাফোরা বলা হয়। সো এই যে ভেরিয়াস ইউজ অফ দ্য ওয়ার্ড নতুন রকম ভাবে, এগুলো প্রত্যেকটাই এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, এগুলো প্রত্যেকটাই সাহিত্যিকের দৃষ্টিভঙ্গি থেকে ইউজ করা, ব্যবহার করা ভাষা। তো এই হচ্ছে, এগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ। তো এই কনোটেশনকেও কিন্তু এক ধরনের ফিগার অফ স্পিচ বলা যেতে পারে। কনোটেশন পেভস দ্য ওয়ে for creativity by using figures of speech like metaphor, simile, symbolism, personification. এই সমস্ত জায়গাগুলোতে কনোটেশন করে এগুলোকে ইউজ করা হয়। তাহলে বুঝতে পারছো কাকে কনোটেশন বলে। আমরা এখানে শেষ করলাম। সো কনোটেশন আর রেজিস্টার আমরা পড়িয়ে ফেললাম। পরের দিন আমরা স্টাইলিস্টিক্স পড়িয়ে শেষ করব। স্টাইলিস্টিক্স পড়ানোর মাধ্যমে এতগুলো স্টাইলিস্টে পড়তে হবে না, এইখান থেকে অল্প পড়লেই হবে। কোন কোনগুলো পড়তে হবে বলে দেবো পরের দিন। সো স্টাইলিস্টিক্স পড়ে আমাদের সিলেবাসের কিন্তু আমরা যেটা ঘটবে সেটা হচ্ছে 4টে সেকশন আমরা শেষ করে ফেলবো পরের দিন। খালি লেটার রাইটিং আর রিপোর্ট রাইটিং আর এসে রাইটিংটা বাকি থাকবে শেখানো। তো এর মাধ্যমে আমরা কিন্তু সিলেবাসের প্রায় 80% শেষ করে ফেলেছি, আর বেশি বাকি নেই সিলেবাস শেষ করার। তো বেশ, তাহলে অফিসিয়ালি তোমরা মোটামুটি আজকের ক্লাস নিয়ে কোনো ধরনের প্রশ্ন রয়েছে? না স্যার। বেশ, তাহলে লেট মি এন্ড দিস ক্লাস হিয়ার। আমি এখানে আমার ক্লাসটাকে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ।